আজকে আমরা দেখাবো প্যারাগ্রাফ গ্রুপের টুলসগুলো। এখানে প্রথমত আছে অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনের কাজ হচ্ছে আমাদের যখন টাইপিং করবো সেই টাইপিংয়ের লেখা বাম দিক থেকে শুরু হবে। যেমন আমরা যদি টাইপিং করে থাকি তখন প্রথমত এই লেফট অ্যালাইনের কারণে লেখা বাম দিক থেকে শুরু হয়। দেন হচ্ছে আপনার সেন্টার অ্যালাইন। সেন্টার অ্যালাইনের কাজ হচ্ছে লেখা মাঝখান থেকে পড়বে, অথবা আমরা যদি লাইনটাকে বা যে কোনো হেডলাইনকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে খুব সহজেই আমরা এই সেন্টার অ্যালাইনের মাধ্যমে হুবহু মাঝখানে নিয়ে আসতে পারবো। আর রাইট অ্যালাইন হচ্ছে লেখার ডান দিক থেকে, যখন আমরা টাইপিং করবো লেখা ডান দিক থেকে পড়তে থাকবে। জাস্টিফাই অ্যালাইন হচ্ছে লেখা দুই পাশ থেকে সমান থাকবে। আমরা যখন কোনো নির্দিষ্ট টাইপিং করব তখন এখানে বেশ কিছু আমাদের টাইপিং রয়েছে। এখানে প্রতিটা লাইনের শেষে কিছু পরিমাণ জায়গা গ্যাপ আছে। যেমন এই লাইনের শেষে জায়গা গ্যাপ আছে, তারপরের লাইনের শেষে জায়গা গ্যাপ আছে। এরকম প্রত্যেকটা লাইনের শেষে আমাদের কিছু পরিমাণ সামান্য জায়গা গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলো আমরা যদি জাস্টিফাই করে দেই, লেখাটা সিলেক্ট করার পরে আমরা দিব জাস্টিফাই অ্যালাইন। এই জাস্টিফাই অ্যালাইন করে দিলে আমাদের লেখাটা এখন দুই পাশ থেকে সমান থাকবে, লাইনের শেষে আর সেই গ্যাপ জায়গাটুকু থাকবে না। তো আমরা এইভাবে লেখাটা সিলেক্ট করব এবং জাস্টিফাই টুলটি অ্যাপ্লাই করব, তখন আমাদের লাইনের শেষের গ্যাপটুকু থাকবে না। লেফট অ্যালাইন হচ্ছে লেখা বাম দিক থেকে শুরু হবে, সেন্টার হচ্ছে লেখা মাঝখানে নিয়ে আসতে পারবো। আমরা হেডলাইনটাকে এখন একেবারেই সেন্টার পয়েন্টে আছে। যখন আমরা লেফটে ক্লিক দেবো বাম পাশে চলে যাবে, সেন্টারে ক্লিক দিলে মাঝখানে চলে আসবে, রাইটে ক্লিক দিলে ডান পাশে চলে যাবে। আর জাস্টিফাই আমরা লেখা লাইনের শেষে যখন গ্যাপ থাকবে সেই গ্যাপটুকু আমাদের থাকবে না যদি আমরা জাস্টিফাই লাইন ব্যবহার করি। তো সেটা বাংলা হোক বা ইংরেজি লেখা হোক, যে কোনো লেখার ক্ষেত্রে আমরা লেখার শেষে অবশ্যই জাস্টিফাই করে দেব, তাহলে আমাদের লাইনের শেষে আর এই গ্যাপ জায়গাটুকু থাকবে না। এই গ্যাপ জায়গাটুকু লাইনের মাঝখানে বন্টন হয়ে যাবে। এখানে সেন্টার করার জন্য আমরা অবশ্যই সেন্টার লাইন ব্যবহার করব। আর আমরা যদি স্পেসের মাধ্যমে এই হেডলাইনটাকে যদি আমরা স্পেসের মাধ্যমে মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে একেবারেই মাঝ পয়েন্টে নাও আসতে পারে, একটু কম বেশি হতে পারে এই স্পেসের কারণে। তাই আমরা কি করব, এই সেন্টার লাইনের মাধ্যমে আমরা যে কোনো হেডলাইনকে মাঝ বরাবর নিয়ে আসতে পারবো। নেক্সট হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমরা প্রতিটা লাইনের যে মাঝখানে যে স্পেসিংটা বা যে গ্যাপ, এটাকে আমরা কম বেশি করতে পারবো এই লাইন স্পেসের মাধ্যমে। লেখা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে লাইন স্পেসে যাব। এখন আমাদের দেয়া আছে 1.0, আমরা 1.15 দেব। এখন আমরা দেব 1.5, 2.0, 2.5, 3.0। এখন আমাদের খুব ভালোভাবে দেখা যাচ্ছে যে লাইনের মাঝখানে যথেষ্ট পরিমাণ জায়গা গ্যাপ আছে। এটা কততে আছে? এটা আছে হচ্ছে 3.0। যখন আমরা 2.0 করবো কমবে, 1.5 দিলে আরও কমবে, 1.1 দিলে আরও কমবে। তো এটাকে আমরা আমাদের সুবিধা মতো লাইনের স্পেসটা, লাইনের মাঝখানের গ্যাপগুলো আমরা কম বেশি করতে পারবো কাজের প্রয়োজনে। স্বাভাবিক থাকবে প্রথমটা অথবা দ্বিতীয়টা, দুটোর যে কোনো একটা দিয়ে আমরা কাজ করব। কিন্তু কিছু সময় দেখা যায় যে আমাদের বিশেষ কোনো কাজের ক্ষেত্রে লাইনের স্পেসিংটা বাড়িয়ে দিতে হয়। সেটা কখন? আমরা যদি কোনো ফর্মের কাজ করে থাকি, যদি আমরা কোনো ফর্ম, যে ফর্মে আমাদের হাতে লিখতে হবে, যেমন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম। এখন এই যে আমরা ডট দিয়ে রাখলাম, এটা হচ্ছে আমাদের
প্রিন্ট করার পরে হাতে ফিল আপ করতে হবে। এই যেহেতু যদি আমাদের কোনো ফর্ম হয়ে থাকে তখন আমাদের এই লাইনের স্পেসিং যথেষ্ট পরিমাণ ফাঁকা করে দিতে হবে। যদি আমরা এটা স্বাভাবিক পর্যায়ে রেখে দেই তাহলে দেখা গেছে যে আমরা টাইপিং মানে হাতে লেখার সময় এখানে কি যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে না লেখার জন্য। সেক্ষেত্রে আমাদের অবশ্যই লাইনের গ্যাপ যথেষ্ট পরিমাণ বাড়িয়ে দিতে হবে, 1.5 অথবা 2.0। এখন একটা বিষয় হচ্ছে কি যে 1.5 দেওয়ার কারণে আমার গ্যাপটা কম হয়ে যাচ্ছে এবং 2.0 দেওয়ার কারণে আমার গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন কি করব, আমরা মাঝামাঝি যে সংখ্যাটা দরকার, যেমন 1.70 অথবা 1.80 অথবা 1.90, সেই সংখ্যাটা কিন্তু এখানে নেই। তখন আমরা কি করব, আমরা হচ্ছে লাইন স্পেসিং অপশন, আমরা চলে যাব লাইন স্পেসিং, এখান থেকে আমাদের চলে যাব মাল্টিপল, এখান থেকে এখন আমরা সংখ্যাটা দিয়ে দিব 1.60 অথবা 1.70, আমাদের যে সংখ্যাটা প্রয়োজন সেটা আমরা দিয়ে দিব, দেন আমরা ওকে দিয়ে দিব। এখন আমাদের এই লাইনের গ্যাপ 1.60-তে সেট হয়ে গেছে। তো এভাবে আমরা লাইন স্পেসিংটা ব্যবহার করতে পারবো যখন যেভাবে দরকার। নেক্সট হচ্ছে আমাদের শেডিং। শেডিংটা হচ্ছে আমরা যদি কোনো হেডলাইনের পুরো লাইনটা কালার করতে চাই তাহলে আমরা এই হেডলাইনের মধ্যে আমাদের সিলেক্ট করা লাগবে না, আমরা দেব জাস্ট ক্লিক দিব। ক্লিক রাখার পরে আমরা শেডিংয়ে ক্লিক দিব, তারপর আমাদের যে কালার দিয়ে শেডিং করতে চাই সেই কালারে ক্লিক দিব, তখন আমাদের পুরো লাইনটা শেডিংয়ের মাধ্যমে কালার হয়ে যাবে। এভাবে আমরা চাইলে যে কোনো লাইনের মাঝখানে আমরা কালার করে দিতে পারি। এভাবে আমরা কালার করে দিতে পারি। তো শেডিং হচ্ছে আমাদের নির্দিষ্ট হেডলাইনকে বা নির্দিষ্ট লাইনের পুরো লাইনটাকে কালার করে দেওয়া, বা খুব সহজে আমরা কালার করে দিতে পারবো। এখানে আরেকটু জটিল বিষয় হচ্ছে, আমরা যদি কোনো হেডলাইন টাইপিং করি, সেই হেডলাইন টাইপিং করার পরে আমাদের শেডিং তাৎক্ষণিক করা যাবে না। যেমন বাংলাদেশ লেখাটাকে আমি শেডিং করে দিব, পুরো লাইনটাকে কালার করে দিব, তখন আমি শেডিং ব্যবহার করব। আচ্ছা, এখন আমি যদি ইন্টার প্রেস করে নিচে আসার জন্য চেষ্টা করি তখন কিন্তু আমাদের শেডিংয়ের কালারটা মানে বেড়ে যাচ্ছে এবং কি নিচে আসার জন্য আমার ক্লিক হচ্ছে না। তখন আমি কি করব, এই শেডিংটাকে আমরা তাৎক্ষণিক করব না, এই শেডিংটা আমরা ইন্টার প্রেস করে নিচে আসব। নিচে আমাদের স্বাভাবিক লাইন লেখার পরে দেন আমরা হচ্ছে শেডিং করে দেব। তাহলে আমরা সহজেই নিচের লাইনে চলে আসতে পারবো ক্লিক করার মাধ্যমে, তখন আর আমাদের ইন্টার প্রেস করে নিচে আসতে হবে না। এখন কথা হচ্ছে আমরা শেডিংটা বাদ দেবো কীভাবে। শেডিংটা বাদ দেওয়ার জন্য আমরা শেডিংয়ের মধ্যে ক্লিক দেবো এবং এখানে শেডিং টুলসে আসবো, তখন আমরা দেবো নো কালার। এটা একটু ব্যতিক্রম, যেমন অন্য অন্য টুলস যেগুলো ছিল আমাদের, আমরা যেমন বোল্ড করার সময় আমরা সিলেক্ট করে বোল্ড করার পরে আবার আনবোল্ড করার জন্য আমরা সিলেক্ট করে আরেকবার যখন বোল্ডে ক্লিক করে দিচ্ছি তখন আমাদের আনবোল্ড হয়ে গেছে। কিন্তু এই শেডিংয়ের বিষয়টা একটু ব্যতিক্রম, এটা আমরা কী করতে হবে, শেডিং আসার পরে দেবো নো কালার, তাহলে আমাদের শেডিংয়ের কালারটা থাকবে না। এরপরে হচ্ছে আমাদের বুলেটস। এই বুলেটস হচ্ছে আমরা নির্দিষ্ট পয়েন্ট লেখার সময় বা কোনো সেন্টেন্স লেখার পূর্বে আমরা বিশেষ কোনো প্রতীক অথবা বিশেষ কোনো চিহ্ন অথবা বিশেষ বুলেটস আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আমরা বুলেটসে ক্লিক দেব। বুলেটসে ক্লিক দেওয়ার পরে বেশ কিছু বুলেটস আমাদের এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা চাইলে এই বুলেটসগুলো ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা একটা বুলেটস নিব, এখানে আমরা কিছু পয়েন্ট লিখব, কয়েকটা ঢাকা লেখার পরে যখন আমি নেক্সট লাইনে আসবো তখন ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের পরবর্তী বুলেটস অটোমেটিক চলে আসবে। আমরা যখন ইন্টার প্রেস করব তখন আমাদের নেক্সট বুলেট
চলে আসবে। তাহলে আমরা যদি কখনো কোনো পয়েন্ট লিখি এবং সেই পয়েন্টের পূর্বে যদি আমরা নির্দিষ্ট কোনো আইকন অথবা কোনো বিশেষ প্রতীক ব্যবহার করতে চাই, তাহলে আমরা এখান থেকে বুলেটস সহজে ব্যবহার করতে পারবো। এবং বুলেটস ব্যবহার করার পরে আমরা এখানে আমাদের 4টা পয়েন্ট রয়েছে, এবং আমরা যদি আরেকটা পয়েন্ট দিতে চাই তখন আমরা লাইনের শেষে এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরেই আমাদের আরেকটি বুলেটস চলে আসবে। এখন যদি আমাদের এই বুলেটসটি প্রয়োজন না হয় তখন আমরা এই ব্যাকস্পেস দিয়ে সহজে ডিলিট করে দেব কিবোর্ড থেকে। দেন আমরা আমাদের পরবর্তী টাইপিং শুরু করব। এখন যদি মনে হয় যে আমাদের আরেকটি পয়েন্ট বাড়ানো প্রয়োজন, তখন আমরা আবার শেষ লাইনে গিয়ে আমরা এন্টার প্রেস করব। তখন আমাদের আরেকটি পয়েন্ট লেখার বুলেটস চলে আসবে এবং আমরা আরেকটি পয়েন্ট লিখে দিতে পারবো। দেন আমরা এন্টার প্রেস করার পরে আবার আরেকটি বুলেট চলে আসবে। তখন আমাদের যদি এই বুলেটস আইকনটির প্রয়োজন না হয় তখন আমরা এটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দেব। এখন আমরা এই বুলেটস চেঞ্জ করব। এই বুলেটসের মধ্যে যখন আমরা ক্লিক দেবো তখন সকল বুলেটস সিলেক্ট হবে। এখান থেকে আমরা যে আরেকটি বুলেটস নিয়ে সবগুলো একসাথে চেঞ্জ করে ফেলতে পারবো। এখন যদি আমাদের এই বুলেটস প্রয়োজন না হয় তো আমরা আমাদেরকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিতে হবে। তো আমাদের আরও বেশ কিছু কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা এই বুলেটসের বাইরেও আরও অন্যান্য বুলেটস চাইলেও নিতে পারবো। তখন আমরা চলে যাব ডিফাইন নিউ বুলেটস। এই ডিফাইন নিউ বুলেটস আসার পরে আমরা চলে যাব সিম্বল আসার পরে আমাদের ফন্ট যদি অন্য ফন্ট দেওয়া থাকে সেই ফন্ট চেঞ্জ করে আমরা চলে আসবো উইন্ডিংস। এই উইন্ডিংসে আসার পরে আমাদের এখানে আরও অন্যান্য আইকন আমরা এখান থেকে দেখতে পাবো। সেই আইকন আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবো। জাস্ট আমরা আইকনের মধ্যে ক্লিক দিব, আইকনের মধ্যে ক্লিক দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের নতুন বুলেটস চলে আসবে। এখান থেকে আমরা নতুন বুলেটস ব্যবহার করতে পারবো। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো বা পছন্দ অনুযায়ী বুলেটস ব্যবহার করতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের নাম্বারিং। এই নাম্বারিং এখানে আমাদের আমরা সবাই আগে থেকেই জানি যে নাম্বারিং হচ্ছে সিরিয়াল নাম্বার। এখানে আমাদের কয়েকটা ক্যাটাগরিতে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, 1 2, এখানে 1 2 ব্র্যাকেট সহ রোমান সংখ্যা, এখানে এবিসি, এখানে এবিসি ছোটো হাতের ব্র্যাকেট সহ, এখানে এবিসি ডট, এখানে রোমান সংখ্যা। তো যার যে সিরিয়াল নাম্বারটা প্রয়োজন সে চাইলেই সিরিয়াল নাম্বারটা দিতে পারবে। তাহলে আমরা প্রথমত নিতেছি 1 2 ব্র্যাকেট সহ। নেওয়ার পরে আমাদের 1 নম্বর সিরিয়াল চলে আসলো। এখন আমরা 5টা নাম লিখব। কামাল হোসাইন। আমরা যখন এন্টার প্রেস করব তখন আমাদের 2 নম্বর সিরিয়াল অটো চলে আসবে, রাশেদ মিয়া। আমরা যখন আবার এন্টার প্রেস করব তখন আমাদের 3 নম্বর সিরিয়াল নাম্বার চলে আসবে। আচ্ছা, আমরা 5টা পয়েন্ট লিখলাম। এই পয়েন্টের এখানে এখন যখন আমরা এন্টার প্রেস করব তখন আমাদের বুলেটসের মতো 6 নম্বর পয়েন্ট অটো চলে আসবে। এখন যদি আমাদের এই 6 নম্বর পয়েন্ট প্রয়োজন না হয় তখন আমরা ব্যাকস্পেস দিয়ে এই 6 নম্বর পয়েন্টটি কেটে দেব। দেন আমরা আমাদের স্বাভাবিক টাইপিং করব। আবার যদি আমাদের পরবর্তীতে মনে হয় যে আমাদের আরও 2টা পয়েন্ট বাড়ানো প্রয়োজন তখন আমরা আবার 5 নম্বর পয়েন্টের শেষে গিয়ে এন্টার প্রেস করব, তখন আমাদের 6 নম্বর আসবে। আমরা আবার যখন এন্টার প্রেস করব তখন আমাদের 7 নম্বর আসবে। এভাবে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো সিরিয়াল দিতে পারবো। মোট কথা হচ্ছে আমরা এন্টার প্রেস করার পরে আমাদের পরবর্তী সিরিয়াল চলে আসবে। আমাদের সিরিয়াল যদি প্রয়োজন হয় আমরা ব্যবহার করব, আর যদি আমাদের সিরিয়াল প্রয়োজন না হয় তখন আমরা ব্যাকস্পেস দিয়ে সিরিয়ালটি কেটে দেব। এখন যখন আমরা আবার সিরিয়াল চেঞ্জ করতে চাই তখন আমরা সিরিয়ালের মধ্যে বা নাম্বারিংয়ের মধ্যে ক্লিক দেব। সকল নাম্বারিং সিলেক্ট হবে। এখান থেকে নাম্বারিং ফরম্যাট চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখান থেকে যেই ফরম্যাট দেবো সেই ফরম্যাট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের নাম্বারিং। দেন হচ্ছে মাল্টিলেভেল লিস্ট। এই মাল্টিলেভেল লিস্ট হচ্ছে আমাদের নাম্বারিংয়ের মতোই সেম, এই জন্য আর আমি টোটাল এখানে দেখাচ্ছি না। আমাদের নেক্সট চলে যাব ডিক্রিজ ইনডেন্ট এবং হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। এটা হচ্ছে আমাদের এই ইনক্রিজ ইনডেন্ট
ব্যবহার হচ্ছে লেখাটা ডান দিকে যাবে নির্দিষ্ট একটা দূরত্বে, এবং ডিক্রিজ ইন্ডেন্টের কারণে আবার পেছনের দিকে বাম দিকে যাবে। ইনক্রিজ হচ্ছে ডান দিকে যাবে নির্দিষ্ট লেখা, আর ডিক্রিজ হচ্ছে বাম দিকে যাবে। দেন হচ্ছে আমাদের শর্ট। এই শর্ট হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সিরিয়ালকে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়, অথবা এই সিরিয়ালগুলোকে উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে সাজিয়ে দেবে। আমরা এখানে এই 5টা পয়েন্ট আমরা সিলেক্ট করব। আমরা দেবো শর্ট, এখান থেকে অ্যাসেন্ডিং দেওয়া আছে, আমরা দেবো ডিসেন্ডিং, এবং আমরা প্রেস করবো ওকে। ওকে দেওয়ার কারণে আমরা লক্ষ্য করব যে পর্যায়ক্রমিক সিরিয়ালটা পরিবর্তন হইতেছে, নিচেরগুলো উপরে এবং উপরেগুলো নিচে চলে আসবে। যে এলোমেলো হয়ে গেল। কীভাবে এলোমেলো হয়েছে? আমাদের এবিসি লেটারের ক্রমিক অনুসারে পরিবর্তন হয়েছে। এখান থেকে যদি আমরা চেঞ্জ করি, এখন দেখেন যে আমাদের আবার পর্যায়ক্রমিক এবিসি লেটার অনুযায়ী চেঞ্জ হয়েছে। এভাবে আমরা চাইলে আমাদের নির্দিষ্ট সিরিয়াল এলোমেলো করতে পারবো, অথবা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় বা লেটার অনুযায়ী আমরা চেঞ্জ করে নিতে পারবো। দেন হচ্ছে আমাদের শো হাইট। এই শো হাইট হচ্ছে আমাদের এটার মধ্যে তেমন কোনো কাজ নেই। আমরা জাস্ট যদি কখনো এটাতে ক্লিক দিই, তখন আমরা এখানে কিছু আইকন বা কিছু বিশেষ চিহ্ন দেখতে পারবো। সেটা হচ্ছে এরকম। তো আমাদের এটা হচ্ছে ইন্টারের আইকন। আমরা যদি কোথায় কয়টা ইন্টার ব্যবহার করলাম সেটা আমরা এই আইকনের মাধ্যমে বুঝতে পারবো। এবং হচ্ছে আমরা যদি কোথাও স্পেস ব্যবহার করি, সেখানে আমাদের এরকম ডট ডট আইকন চলে আসবে। কোথাও যদি আমরা ট্যাব ইউজ করি কিবোর্ড থেকে, তখন আমাদের এরকম ট্যাবের চিহ্ন চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ট্যাব, এটা হচ্ছে স্পেস, এবং এটা হচ্ছে আমাদের ইন্টার। জাস্ট এতটুকুই। আমরা যদি এই আইকনগুলো এখানে রাখতে না চাই, তখন আমরা এখানে ক্লিক দেবো, তখন এই আইকনগুলো চলে যাবে। আবার যদি কখনো ভুল করে আমাদের এই শো হাইটের মধ্যে ক্লিক পড়ে যায়, তখন আমাদের আইকনগুলো আবার চলে আসবে। এটাকে বাদ দেওয়ার জন্য আবার একটা ক্লিক দিলে এই আইকনগুলো চলে যাবে। এখন হচ্ছে আমাদের বর্ডার। এই বর্ডার হচ্ছে আমরা যে এখান থেকে আমরা বর্ডার দিতে পারবো। বটন দিলে হচ্ছে আমাদের এখানে চলে আসবে, এবং টপ দিলে আমাদের উপরে বর্ডার আসবে, লেফট দেওয়ার জন্য আমাদের বাম দিকে বর্ডার আসবে, এবং রাইট দেওয়ার জন্য আমাদের ডান দিকে বর্ডার চলে আসবে। তাহলে হচ্ছে আমাদের এই লাইনের চতুর্দিকে একটা বর্ডার হইল। তো আমরা যখন আমার বর্ডার বাদ দেবো, তখন দেবো নো বর্ডার, তখন আমাদের কোনো বর্ডার থাকবে না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।